সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, যতই করুক ষড়যন্ত্র, তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে জামায়াতের গোপন খেলা ফাঁস করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ক্ষমতা পাওয়ার লোভে রাজপথে নামছে জামায়াত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আতঙ্কে বিএনপি, হাসনাত নাসির সরকারকে আইসিইউতে পাঠাতে চাইছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাদি হত্যায় বেফাঁস মন্তব্যে আসিফ নজরুল কাদের ফাঁসিয়ে দিতে চাইছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংসদে জামায়াতের পরাজয়, এনসিপির বেহাল দশা, এবার কি হবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াত একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জাতীয় রাজনীতির দৃশ্যপট বদলে যাওয়ায় সেই বহু চর্চিত প্রশ্ন ঘুরতে শুরু করেছে। আওয়ামী লীগ সুপ্রিমো কি দেশে ফিরতে চলেছেন? তারেক রহমান কি তার ঘরোয়াপসির ব্যবস্থা করছেন? হাসিনা কিন্তু দিল্লিতে থাকাকালে একাধিকবার বলেছেন তিনি দেশে ফিরতে চান, ফিরতে তিনি বদ্ধপরিকর। সেই সময় বাংলাদেশে তদারকি সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এই রায় মাথায় নিয়ে তিনি দেশে ফেরেন কিনা সেই প্রশ্নটাও কম গুরুত্বপূর্ণ নয়। তবে বিএনপি ক্ষমতায় আসায় বাংলাদেশে একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কিছুদিন আগে তারেক রহমানকে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তিনি কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলেননি। যদিও তার এই বার্তা থেকে নানা মহলে গুঞ্জন ওঠে, তারেক এবং বিএনপি নেতৃত্ব চাইছে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক আওয়ামী লীগ। ভোটের ফল ঘোষণার পর কয়েকটি বিষয় কিন্তু চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দপ্তর একের পর এক খুলতে শুরু করে। কোনো প্রান্ত থেকে অবশ্য বাধা দেওয়ার খবর এসেছিল। বাধা এসেছিল প্রশাসনের তরফে। তারেক সরকারের তরফ থেকে প্রশাসনকে এই বার্তা দেওয়া হয় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে সরকার দমনপীড়ন নীতি সমর্থন করে না। যেটা আরও বেশি করে সকলের নজর কেড়ে নিয়েছে তা হল সংসদে তারেক রহমানের ভাষণ। প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এখানেই শেষ নয়। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর জামায়াতসহ বিরোধীদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া হয়েছে, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সেটা যে কথার কথা নয়, সেটা বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় দিনে তো ১ জুলাই যোদ্ধাকে সংসদ থেকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়েছে। তবে এটা শুরু হয়েছিল কিন্তু শপথ গ্রহণের দিন থেকে। শপথ গ্রহণের আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইঙ্গিত দেন যে তারা সংস্কার পরিষদের শপথ নেবেন না। তিনি বলেছিলেন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথবাক্য পাঠ করাবেন তার বিধান করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের ফর্ম থাকলেও আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি।
যেহেতু সংস্কার পরিষদের শপথের বিধান নেই, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনেও চলবে। সালাউদ্দিন আহমেদের ওই বক্তব্য থেকে স্পষ্ট যে জামায়াত যদি মনে করে তারা সরকারকে চাপে রাখবে, তাহলে তারা স্বপ্নের স্বর্গে বাস করছেন। রবিবার সালাউদ্দিন আহমেদকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। দিনটি ছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন, সংস্কার পরিষদের অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশনে এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। বাংলাদেশের নির্বাচন শুরু হওয়ার আগে বেশ কয়েকটি সংস্থা তাদের জনমত সমীক্ষা প্রকাশ করে। কিছু কিছু সমীক্ষায় দেখানো হয়েছিল যে জামায়াত ক্ষমতায় আসতে চলেছে। কোনো জনমত সমীক্ষায় দেখানো হয় জামায়াত বনাম বিএনপির কাটে কি টক্কর। দলটি যাতে বাংলাদেশের শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসীন হতে পারে, তার জন্য আমেরিকাও কম চেষ্টা চালায়নি। তাদের একটা স্বার্থ ছিল। এখানে আরও একটি বিষয় স্পষ্ট করা দরকার। পোস্টাল ব্যালট গণনায় দেখা দিয়েছে বহু ক্ষেত্রে তারা বিএনপির থেকে এগিয়ে, কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হতে পারেনি। তারা বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সরকারের উদ্দেশ্যে তারা হুমকিও দিয়েছে। তারেক সরকারের বিরুদ্ধে তাদের বার্তা, সংবিধান সংস্কার পরিষদের সভা ডেকে সংবিধান সংস্কার না করলে তারা ঈদের পর রাস্তা নামার হুমকি দিয়েছে। দেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইস্যু সংবিধান সংস্কার পরিষদ। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ জানিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন, সংস্কার পরিষদের অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশনে এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ এর সদস্য হিসেবে কেউ শপথ নিয়েছেন। এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিচারাধীন। রুল জারি করা হয়েছে, সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই। গণভোটের রায় অনুসারে এই পরিষদ গঠন বা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় সংবিধানে, সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে। সেটা নিয়ে সংসদে আলাপ আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেই মতে সেটা সংবিধানে ধারণ করতে হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তার পরের ব্যাপারে। তার এই বক্তব্য পছন্দ করছে না জামায়াত, পছন্দ করছে না অন্য বিরোধী দলগুলিও। তারা এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দ্বারস্থ হয়েছে। এখন প্রশ্ন অন্যত্র। ঈদের পর জামায়াত যদি রাস্তায় নামে, তাহলে তারেক সরকার কি সেই আন্দোলন প্রতিহত করতে পারবে? জামায়াত কেন সরকারের বিরুদ্ধে এত সুর চড়াচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের মতে কথা ছিল, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সবাই শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার করবেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা কিন্তু সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে যায়। সালাহুদ্দিন আহমেদ শপথ গ্রহণের দিন জানিয়ে দেন, তাদের দলের কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য চটিয়ে দেয় জামাতকে। প্রশ্ন উঠছে, জামায়াত যেটা করছে বা দেখাচ্ছে সেটা কি সত্যি ঘটনা, নাকি তারা জামায়াতের সঙ্গে গোপনে কোনো সমঝোতা করছে? বিলো দ্য বেল্ট, আর এটা প্রত্যাশিতই ছিল। মির্জা আব্বাস বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি অতি পরিচিত নাম, রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। বর্তমানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং দলের স্থায়ী কমিটির সদস্য। হাসনাত আবদুল্লাহ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সদ্য রাজনীতির আঙিনায় পা রেখেছেন। মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ নেতার সমালোচনা কি করে করতে হয়, সেই শিক্ষাটা এদের নেই জুলাই যোদ্ধাদের সেই নেতাদের যারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করার পাশ পেয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন এক অভাবনীয় ঘটনার সাক্ষী হয়ে থাকল। জাতীয় সঙ্গীতের সুর বাজছে, আর জামাত এবং সংসদে আসা সেই সব জুলাই যোদ্ধারা তখন বিপ্লব দেখাতে ব্যস্ত। দ্বিতীয় দিনেও ঘটেছে অভাবনীয় ঘটনা। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে হাসনাত রীতিমতো তর্কে জড়িয়ে যান। সংবিধানের ফ্লোরে দাঁড়িয়ে এই জুলাই বিপ্লবী অশালীন ভাষা প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। ট্রেজারি বেঞ্চের সদস্যরা তো বটেই, বিরোধী দলের সংসদ সদস্যরা তাকে শান্ত হওয়ার অনুরোধ করেন। এমনকি স্পিকার তাকে শান্ত হওয়ার অনুরোধ করেন, কিন্তু কোনোভাবে তাকে শান্ত করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে স্পিকার মার্শাল ডেকে তাকে সংসদ থেকে বের করে দেন। জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল বেশ জামাত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কয়েকজন জুলাই বিপ্লবী জয়ী হয়েছেন।
তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলতে শুরু করেন যে বাংলাদেশ সংসদ বছরের পর বছর ধরে যে গরিমা ধরে রেখেছিল সেই গরিমা এবার কালিমা লিপ্ত হতে চলেছে। তাদের সেই আশঙ্কা কিন্তু সত্যি হতে চলেছে। সংসদ অধিবেশনের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ঘটনা থেকে সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। সংবাদ যাকে কেন্দ্র করে তাকে নিয়ে লেখা যেতে পারে, হাদি মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। জীবদ্দশায় যে মাইলেজ পেয়েছিলেন হাদি, মৃত্যুর পর সেই মাইলেজের রকেট গতিতে উত্থান হয়েছে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে হাদিকে এই মাইলেজ পাইয়ে দিয়েছে পূর্বতন সরকারের কীর্তিমান উপদেষ্টারা। ক্ষমতা থেকে তারা বিদায় নেওয়ার পরেও হাদির প্রতি তাদের ভালোবাসা প্রেম এতটুকু কমেনি। ব্যাপারটা অনেকটা এরকম, এ জীবন যেন ধীরে ধীরে বিতশোক হয়। আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে হাদিকে নিয়ে একটি পোস্ট দেন। সেই পোস্ট বেশ আবেগঘন। পোস্টে তদারকি সরকারের এই সাবেক উপদেষ্টা লিখেছেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের অতি প্রিয় মুখ। আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে। এখানেই শেষ নয়। হাদি হত্যার বিচার শুরু না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তদারকি সরকারের প্রাক্তন এই উপদেষ্টা জানিয়েছেন, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই হত্যার বিচার এখনও করা যায়নি। এবছর ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার ১৭ জন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দেন। এই ধরনের মামলায় আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। এই তদন্ত এখনও শেষ হয়নি, তাই বিচারও শুরু করা যায়নি। আসিফ নজরুল পোস্টে লিখেছেন, সিআইডির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে এবং তাতে নারাজি না এলে বিচার শুরু হবে। কিন্তু তদন্তে ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য কোনো কারণে বাদী আবার নারাজি হলে বিচার আরও পিছিয়ে যেতে পারে। পোস্টের শেষে তিনি বিচারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেন, আমরা যতটা ভাবি তদন্ত আর বিচার এত সরল নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত ও বিচার সম্ভব। এই সদিচ্ছা আমাদের সবার থাকা উচিত। সংসদের জামায়াত এবং এনসিপির অবস্থা দেখে সেটাই মনে হচ্ছে। নিচু ক্লাসের ছেলেমেয়েরা যে আচরণ করে, এই দুই দলের সংসদ সদস্য ঠিক সেটাই করেছে। জামায়াত এবং এনসিপি সংসদে কি করেছে সে বিষয়ে যাওয়ার আগে একবারের জন্য টাইম মেশিনে চেপে যাওয়া যাক ফেলে আসা সেই সব দিনে। নিচু ক্লাসের ছেলেমেয়েরা দাদামণি বা দিদিমণিকে দেখলেই হাত তোলে, চিৎকার করে বলে, স্যার স্যার স্যার। লাগাতার এই তারস্বরে স্যার কখনো মেজাজ হারিয়ে ফেলেন, কখনো সেই হাত তোলা ছেলে বা মেয়েকে চুপ করে বেঞ্চে বসতে বলেন। সংসদে জামায়াত নেতা শফিকুর রহমান আচমকা নিজের বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন, জানান তিনি কিছু বলতে চান। শফিকুর রহমান ভুলে গিয়েছিলেন যে এটা ক্লাসরুম নয়, এটা সংসদ। তাই সংসদে কিছু বলতে গেলে আগাম নোটিশ দিতে হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংসদের কার্যপ্রণালী নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা না থাকার ফলেই জামায়াত নেতাই এই কাণ্ডটি করেছে। সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে জামায়াত একটি বৈঠক করে। পৃথকভাবে বৈঠক করেছিল এনসিপিও। মূলত সংসদে দলের রণকৌশল কী হবে তা নির্ধারণ করতেই এই দুই দলের বৈঠক। বিরোধী শিবিরকে নিয়েও যে বৈঠক হয়েছে তারও একই উদ্দেশ্য ছিল। কিন্তু বৈঠকের নিট ফল যে হাতে রইল পেন্সিল তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া সংসদে তারা যে আচরণ করেছে সেই আচরণই বলে দিচ্ছে জামায়াত এবং এনসিপির হাতে পেন্সিল ছাড়া হাতে আর কিছুই রইল না। জামায়াত এবং এনসিপি সংসদে ঠিক কী করেছে এবার তা নিয়ে দুচার কথা। ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে ভারতে আশ্রয় রয়েছেন। তিনি নয়াদিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন, নো ভোট নো ভোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন।
তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে।